নবঘনসে দেহ যশোদা নয়ন মনি নয়নাভিরা দেহ নন্দের নন্দন নবঘনসে দেহ যশোদা নয়ন মনি নয়নাভিরা প্রেম রাধার মন বঙ্কি মঠাম চির রাখাল তুলে প্রেম রাধার মন বঙ্কি মঠাম চির রাখাল তুলে কৃষ্ণজি 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 দেবনন্দে নবঘনসে দেব যশোদা নয়ন নয়নাভিরা প্রেম রাধার বঙ্কি মঠাম ছিল রাখাল তুলে গোলকতেজি কৃষ্ণজি 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 আমি পালিয়ে এসেছি আমার অবৈধ সন্তানের প্রাণ বাঁচাতে, আমার কলঙ্কিত জীবন থেকে নিজেকে মুক্তি করতে আমি পালিয়ে এসেছি। আমি পালিয়ে এসেছি এই কংসাবতীর তীরে। ওরে শোনো মানিক বাবা, তোর এই হতভাগিনী মাকে তুই খবর করে দিস বাবা, তুই খবর করে কোন এক শয়তানের পাপের ফসল হিসাবে আমি তোকে পৃথিবীতে এনেছিলাম বাবা, কিন্তু পারিনি। আমি তোকে পিতৃ পরিচয় দিতে পারিনি। আর কান্না নয়, এবার আমার মনটাকে পাষাণ করে নিতে হবে। তারপর আমার খোকন সোনাকে নিরাপদে রেখে সূর্য ওঠার আগে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে এই কংসাবতীর জলে। কাঁদিস না, ওরে শোনা আর কাঁদিস না। তোর মায়ের কোলে এবার একটু শান্তির ঘুম ঘুমিয়ে দে না বাবা, একটু শান্তি। এই রে তোর জন্মের একমাত্র সাক্ষী এই সোনার হার। এই হারই হবে তোর মায়ের একমাত্র স্মৃতিচিহ্ন। ভগবান আমার খোকন সোনাকে আমি তোমার উদ্দেশ্যে রেখে দিলাম, একে তুমি রক্ষা করে থাকো।
আজ অনেক মাছ ধরতে হবে, তারপর সেই মাছ নবীগঞ্জের হাটে বিক্রি করে আমার ময়নার জন্য কিনে আনবো লাল ডুলের শাড়ি আর লাল ব্লাউজ, আর তার সঙ্গে আনবো 7 রকমের মিঠাই। আমার ময়না যে আমার সন্তানের মা হতে চলেছে, তাই তো ওই শাড়ি আর মিঠাই দিয়ে আমার ময়নাকে আজ আমি বলবো না, বলবো না, আমার লজ্জা পাচ্ছে। বাচ্চা শিশু শুয়ে আছে না, এমন সুন্দর বাচ্চাটাকে কে এখানে ফেলে গেছে গো? কার ছেলে কোথা থেকেই বা এলো, যেখান থেকে আসুক, আমি যখন ওকে এই ভোরের অন্ধকারে এই কাঁসাই করে পুড়ে পেয়েছি, এই ছেলে আমার, আর ময়না ওর মা, আর আমি ওর বাপ। চলে যান, আপনি আমার সামনে থেকে চলে যান। এই কম সমাজের জন্য আমাকে একটু শান্তিতে মরতে দিন। মরতে তোমার আমি দেবো না নারী, আত্মহত্যা যে মহাপাপ। তার থেকেও মহাপাপী আমি, আর সেই মহাপাপের সাজা একমাত্র মৃত্যু। দয়া করে আপনি আমাকে একটু শান্তিতে মরতে দিন। মৃত্যু দিয়ে কখনো পাপের প্রায়শ্চিত্ত হয় না নারী। সত্যি যদি তুমি প্রায়শ্চিত্ত করতে চাও, জীবনের প্রথম লগ্নে যে তুমি ভুল করেছো, বাকি জীবন ধরে তার তুমি প্রায়শ্চিত্ত করো। চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই বাবু, আমার কোনো বাড়ি নেই। তোমার মা বাবা আত্মীয় তাহলে তোমার পরিচয় হারিয়ে গেছে বাবু, আমার সব পরিচয় আজ হারিয়ে গেছে। তাই তো বিশ্ব সংসারে আজ আমি নিঃস্ব রিক্ত অসহায়। তবে সোনারি, তোমার সর্বহারা পরিচয়হীন জীবনের মাঝে তোমায় দেবো এক নতুন পরিচয়। নতুন পরিচয়? হ্যাঁ, তোমার দুঃখের অবসান ঘটিয়ে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে আশ্রয় দেবো। না বাবু, না হয় না, না হয় না বাবু। আমার সবকিছু পরিচয় জানলে আপনি হয়তো আমাকে জানতে চাই না, কোনো কিছু শুনতেও চাই না। আমি শুধু এইটুকু জানি তুমি এক সর্বহারা অসহায় নারী, তাই তোমাকে আশ্রয় দান করে আমি আমার নৈতিক কর্তব্য পালন করবো। না না বাবু, না, তা হয় না বাবু, তা হয় না। কেন হয় না নারী? আমি নতুন প্রভাতে রক্তিম সূর্যকে সাক্ষী রেখে তোমায় আমি ধর্ম পত্নী রূপে গ্রহণ করলাম। এসো, তোমার পূর্ব জীবনের সমস্ত দুঃখ স্মৃতি ভুলে এসো, আমার হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়াবে। দিন আসে, এমনি করে কেটে যায় দীর্ঘ 25টি বছর পর। তোর সাথে দুটো কথা, আমি তোর সাথে দুটো কথা, তোর মিষ্টি সুরে, ও দুষ্টু কপিল তোর মিষ্টি সুরে, আমি তোর সাথে দুটো কথা, আমি তোর সাথে দুটো কথা, কানে কানে বলবো যে তার কথাটা, কানে বলবো যে তার
তো আমি আগে জানতাম না। তুই এখানে কেন এসেছিস তাই বল। চেষ্টা পেয়েছি রে, তোকে জল আনতে দেখলাম, তাই তোর কিছু কিছু চলে এলো। চেষ্টা পেয়েছে তো পুকুরে গিয়ে জল খেয়ে আয় না। পুকুর জল খেলিও, এই চেষ্টা অভিনয় ছিলি। কি তুই বললি? একটু জল এনে ভাই, তোর হাতে জল খেলে মনে হয় যেন অমৃত খাচ্ছি। তাই খাওয়ার মুখ পড়া, তোকে আমি জল খাওয়াবো। যেদিন তুই ওই মরণ যাত্রায় শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবি, সেদিন তোর মুখে ওই অমৃত ঢেলে দিয়ে না জীবনের সব চেষ্টা মিটিয়ে দেবো। ভাই হাতটা চেপে বলছি, ভালো হবে না। ও সারা, এতে আমার ঘরের মধ্যে কি আছে রে? হাতটা ছাড় বলছি না ভাই। একটু কাছে হয় না বাড়ি, আদর করি। লখাই একেবারে চাকরি হয় না। শরীরটা, তোর শরীরটা কি নরম বাড়ি? ঠিক যেন শালি হারাম চাকরি। আর আমি একটু ভুলতে করতে নেই, তোর সজীব না। আজ আমি খুঁজছি একেবারে হারাম চাকরি। এত সাহস তোর, তুই কিনা আমার বোনকে বেজ্জত করতে হাত উঠা। শোনো গো বাবুরা, ঝিমলি নাকি ও শালার বই রাখার বেলায় গো বলে আদর করি, আর দিনের বেলায় ওর বলে সবার সামনে ভালো মানুষ আনবো, ভালো মানুষ। লখাই! শালা এত নোংরা তোর বোন, তুই আমাদের ভাই বোনের সম্পর্কের মাঝে শালি কালা মাখাতে কালি মাখাতে চাস? তোর তোর শালা আমি চিন্তাই ছিল। সারা ভাই দুধ বড় হয়েছে, আর তো কোনো প্রাণের ভয়ে পালায় না ছেলে। আরে কে কতখানি মায়ের দুধ খাইছে আর মোকাবিলা কাজ হয় না? আরে খাড়া খাড়া, খুব তো মায়ের দুধের বড় করছিস। সারা নাকে চোখে দেখেছে? আরে চুপ সারা, বংশী করে যতই গোপন হওয়ার চেষ্টা করুক, সবাই জানে তুই তার উড়ানো বেটা। আমি আমার বাবার মুখে শুনেছি, বহু বছর আগে একদিন ভোর রাতে কাঁসাই নদীতে মাছ ধরতে গিয়ে বংশীগুলো এই কাঁচাকে কুড়িয়ে এনেছে। আসলে আসলে কোনো কুয়ারি নেই, বাচ্চা হওয়ার লজ্জা থাকতে সে তার ওই কাঁসাইয়ের ধারে ফেলে দিয়ে গেছিল, আর সেই বাচ্চাটাই আজকে নেই কাঞ্চা। তোর জন্মের কোনো ঠিক নেই রে কাঞ্চা, তুই ছাড়ো, তুই জন্মা। তোকে আমি তুমি ভালো সুজন এলো খাই কখনো আমি মারকে বুঝাতো আসো আর কাকু এর বদলা সে নেবে নেবে। কথাটা বলে রাখিস, কাঞ্চা বেটা আমার। কে আমি? তুই? হ্যাঁ হ্যাঁ, আমি কে? কি আমার পরিচয়? তুই আমার বেটারে কাঞ্চা। আমি আমি তোর মা। মিথ্যে কথা। কাঞ্চা বেটা, বছর আগে এক ভোর রাতে তুমি কাঁসাই নদীতে মাছ ধরতে গিয়ে তুমি আমাকে কাঁসাই থেকে কুড়িয়ে এনেছিলে। আরে বেটা না,
কোনো এক কুমারীকে অবৈধ সন্তান হয়, সেই কুমারী মা তার কলঙ্ক ঢাকতে ঘৃণা করে ওই কাসাই ফেলে দিয়ে গিয়েছিল। কত বড় লোকায় তোকে যা বলেছে সব মিথ্যে। না না, মিথ্যে নয়, আমি বহুবার শুনেছি কথা, কিন্তু যখন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি আমাকে নানা কথা ছলনায় ভুলিয়ে আমার মনের কষ্টটাকে তুমি আমার মনের মাঝেই চাপা দিয়ে দিয়েছ। কিন্তু আজ তোমাকে বলতেই হবে কে আমি, আমার জন্মের আসল রহস্যটা কি। বলো বলো বাবা, বলো কে আমি, কি আমার পরিচয়। আমি আমার বলছি বেটা, আমি তোর বাপ আর তুই আমার আপন বেটা। সত্যি সত্যি যদি আমি তোমার আপন বেটা হই তাহলে কই তুমি আমার মাথায় হাত রেখে বলো তো, আমি জানি আমার মাথায় হাত রেখে তুমি কখনো মিথ্যে কথা বলতে পারবে না। বলো বাবা, বলো তুমি আমার মাথায় হাত রেখে বলো আমি কে, কি আমার আসল পরিচয়। বলো বলো বাবা, বলো বলো, তুমি আর চুপ করে থেকো না, তুমি বলো তোমার একটা কথার উপর নির্ভর করছে দাদার আসল পরিচয়। তুমি শুধু একটি বার বলো, দাদা তোমার আপন বেটা, আপন বেটা। বাবা, এক অভিশপ্ত ভোরাতে ওকে আমি তুই তুই আমার আপন বেটা না। হারিয়ে গেল শিবলি, অভাগা কাঞ্চন সোনালি স্বপ্নগুলো সব একটা একটা করে হারিয়ে গেল। আজ আমি এই সভ্য সমাজের এক ঘৃণিত জঞ্জাল, সারা দুনিয়া আমাকে দেখে এজন্য আমি বলে বিদ্রুপ করবে, আলোর জগৎ থেকে আমাকে লাঠি মেরে ঠেলে ফেলে দেবে আধারের অতল গহ্বরে। আর সেই আধারের জঞ্জাল থেকে আমি সারা জীবন আমি তোকে জানতে দেবো না রে বেটা, সারা জীবন আমার বেটার পরিচয় চাই না তোমার মিথ্যে পরিচয়। আমার মা তো আমাকে কাঁসাইয়ের স্রোতে ভাসিয়ে দেওয়ার জন্যই আমাকে কাঁসাইয়ের চরে ফেলে দিয়েছিল। তাহলে তাহলে কেন সেদিন তুমি কাঁসাইয়ের চর থেকে আমাকে কুড়িয়ে এনেছিলে? কেন তুমি আমাকে মিথ্যে বেটার পরিচয় দিয়ে মানুষ করেছিলে বাবা? কেন 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 সেদিন তুমি আমাকে গলা টিপে খুন করনি? কেন কেন? দাদা দাদা তুই একটু শান্ত হ দাদা, আমার কথা শোন, তুই একটু শান্ত হ দাদা। শান্ত তো আমাকে হতেই হবে, আমি যে বেতন মা, আমার সুখ দুঃখ হাসি কান্না সব মিথ্যে, সব কলঙ্কিত। জানিস জানিস শিবলি, আমার জন্ম লগ্নে হয়তো কেউ সংকর্ষণী করেনি রে, কেউ হাসি মুখে স্বাগত জানায়নি। এই অবৈধ নবজাত সন্তানকে নিতান্ত চোরের মতোই লুকিয়ে লুকিয়ে মা আমাকে পৃথিবীতে টেনে এনেছে। তাই তাই করলে এই লক্ষ সমাজের মাঝে লুকিয়ে থাকতে আমি চললাম। দাদা দাদা তুই ফিরে আয়, দাদা তুই ফিরে আয়। আসবো আসবো রে বোন, আমি ফিরে একদিন আসবো। তার আগে সারা দুনিয়া আমি তন্ন তন্ন করে খুঁজবো আমার পাশানি মাকে। ওই পাশানি মায়ের কাছে চাইবো আমি আমার জন্মের কৈফত। তাকে যদি আমি খুঁজে পাই তাকে জিজ্ঞেস করবো, মাগো, তুমি আমায় যদি মাতৃস্তন নাই পান করতে পারবে, মাতৃস্নেহ যদি আমায় নাই দিতে পারবে, তাহলে কেন দিয়েছিলে মাগো এই অবাঞ্ছিত সন্তানের জন্ম? কেন আমায় দিলে? দাদা 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 তুই ফিরে আয়, দাদা ফিরে আয়, তুই ফিরে আয়। যাসনি বেটা, তুই ফিরে আয় বেটা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। সারা পুলিশের চাকরি পাওয়া মানে একেবারে হাতে স্বর্গ পাওয়া। বড় বড় চোর ডাকাত হারিস বাংলাদের সঙ্গে একটু হাতে হাত মেলালে পুরাই আমাদের সব সুখ সাথ
একেবারে মিটিয়ে দেবে। কেন কেন হবে না কেন? ওই যে শুনছেন না, এই থানা থেকে পরপর দুটো বড়বাবু খুন হওয়ার পর ডিএসপি সাহেব নিজে কয়েক মাসের জন্য এতটা আসছেন। ডিএসপি আসুন আর এসপি আসুন, আমাকে টোলানো তো সহজ না, কারণ আমি হলাম কি বইয়ের ভাগ্যবান, বুঝলি না? বইয়ের ভাগ্যবান নিশ্চয়, কথাটা ঠিক বুঝলাম না স্যার। বুঝলি না? তবে শুন, আমিও ছিলাম তোর মতো একজন হাবিলদার, কিন্তু বিয়ে করার পর থেকে তত্তর করে প্রমোশনে ছিড়বি একেবারে মেজো বাবু। তোর মোদির বরাত জুড়ে আজ পর্যন্ত কোনো বাধাই পাইনি, আর আশা করি কখনো পাবো না। মোদির জন্য আপনার ভাগ্য ফিরেছে বলো? নিশ্চয়, এটা আমি গর্ব করে বলতে পারি। বউ তো নয়, যেন স্বয়ং মা কালী। আর হবেই না বা কেন? মা কালীর মানত করে যে ওর জন্ম, তাই আমার বউ নামেও কালী আর রূপও কালী। তাই নাকি? নিশ্চয়, গিন্ডির সঙ্গে আমার ভীষণ মিল, বুঝলি? আজ প্রায় 14 বছর আমাদের বিয়ে হয়েছে, কিন্তু ভালোবাসায় একটিও ঘাটতি পড়েনি। তবে ওর দুঃখ একটাই, আজ পর্যন্ত ও আমায় কোনো ছেলে মেয়ে উপহার দিতে পারল না। তবে আমিও বলে দিয়েছি, কেন তোমার দুঃখ করার কোনো দরকার নেই। তোমার যখন ছেলের জন্য মন খারাপ করবে, তখন তুমি আমাকে এই হামড়ি করে আদর করবে। তোর গিন্নিটা কেমন রে? আমার এখনো বিয়ে হয়নি। সে কি রে, বুড়ো হতে চললি, এখনো বিয়ে করিসনি? বুড়ো কোথায় সে? এই তো সবাই 42-এ পা দিচ্ছি। আরে বাবা, 42 মানেই তো বুড়ো, দেখছিস না? আজকাল মানুষের আয়ু কমে এসেছে, কেউ 50-60-এর বেশি বেরোচ্ছেই না। আমার মতে এখন কম বয়সে বিয়ে করা উচিত, মানে ছেলের 15 আর মেয়ের 12। কম বয়সে বিয়ে? বয়সটা কম হলে কি হবে? আজকালকার ছেলে মেয়েরা ওই বয়সে একেবারে মোবাইল টিপে প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। আর হবেই না বা কেন? আজকালকার মা বাবারা যেসব হাইব্রিড সন্তানের জন্ম দিচ্ছে। আমি বিয়ে করবো, আজ বাদ করবি? বিয়ে কর, দেখবি 7 দিনের মধ্যে প্রমোশন পেয়ে যাবি। আপনি জরুর পাবেন হাবিলদার বাবু। হাবিলদার নয় সেটি, হালদার, দৃষ্টির হালদার। अरे वही एक बात बोलो, और प्रमोशन होले तो अपनी गरीब आदमी को भूले जाबे ना। কি যে বলেন সেঠজি, আপনারাই হলেন আমাদের মানে আসল অন্নদাতা, আর আমরা মানে এই পুলিশেরা হলাম কি আপনাদের বৈশ্যপুত্র। এ বাত কুছ ভি না আছে হাবিলদার বাবু। আগে হাবিলদার নয় সেঠজি, হালদার, যুধিষ্ঠির হালদার। হ্যাঁ হালদার বাবু। আরে ছোকরা, তুই ইধর খড়ে কিও? যা, ভাগ যা। রাজা, ভাগ যা। ভাবিস নে কমিশন ঠিক পেয়ে যাবি। যাচ্ছি স্যার। শোন, কাউকে ভিতরে ঢুকতে দিবি না, বলবি মেজো বাবু জরুরি কাজে ব্যস্ত আছে। ঠিক আছে স্যার। ভীষণ অনুগত সেঠজি, একেবারে নিজের ছেলের মতো, নিজের ভাইয়ের মতো। একটা খবর শুনেছেন সেঠজি? ডিএসপি সাহেব নাকি কয়েক মাসের জন্য এ থানায় আসছে। তো क्या होगा? শুনেছি এটা নাকি বাঘের চেয়েও ভয়ঙ্কর। চোর ডাকাতের পিটিয়ে নাকি একেবারে সাধু বানিয়ে দেয়। मेरा किसान जी का कसम, वो साला हमारा साथ कुछ भी दुश्मनी करेगा तो अगला फिसर का माफी। उस साले को हम एकदम क्लियर करिए।
আর ওই এমএলএ সাহেবকে বলে আমাকে ওই বড় বাবুর পোস্টে প্রমোশন করিয়ে দিই। ওই পোস্টটা তো খালি পড়ে আছে নাকি? আর একবার যদি আমি বড় বাবু হতে পারি তাহলে আপনার কাজের কোনো অসুবিধাই থাকবে না। आपके लिए हम जरूर सोच पे हवलदार बाबू। पहले बात सुने, आज रात 11 बजे हमारा 5 लोरी माल प्रचार हो गए। निश्चय হবে। अरे वो लोरी आपको पार करिए देते हो बे। অবশ্যই অবশ্যই। আমাকে বার করে দিতে হবে। না 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 সত্যি এটা কি করে সম্ভব? যদি কেউ দেখে বলে আমার ইয়েতে বাস হয়ে যাবে সত্যি। ও कुछ भी हो ना इस काम के लिए हमें अपने के 2 लाख रुपया बदले देंगे। 2 লাখ চাষলা কেউ দেখলে তো আমার মনে হয়ে গেল। আমি আমি রাজি সত্যি, আমি রাজি। तुलिन इस काम के एडवांस 50,000। ও চমৎকার। থানার মাঝে আইন রক্ষকের আইন বিক্রয় আজকের অধিকাংশ পুলিশ অফিসারদের নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ঘুষের টাকা না নিলে আজ ওদের পেট ভরে না। ঘুষ? আপনি কিনা আমায় ঘুষে কাজ হাসিল করতে চান? আমি হলাম গিয়ে যুধিষ্ঠির হালদার, আমায় কিনা থানায় বয়ে ঘুষ দিতে আসা? নেব না, জীবনে কখনো একটা পয়সা ঘুষ নিইনি আর ভবিষ্যতে কখনো নেবও না। যত সব जो पब्लिक আছে अपने को खलास करिए वो साला मुझे फंसिएंगे लोग। अपने हम एक तो छोटा मोटा हमारा नाम अग्रवाल। কিন্তু এখানে কি প্রয়োজন? बिना सीडीएसपी साहब अपनी थाने में आश्चर्य सुने अपना की स्वागत करने के लिए हम ये थाना में चले असला। आओ लगे। अरे हवलदार साहब सॉरी हवलदार बाबू बोला कि इस इलाके में आप इस इलाका में आश्चर्य हम इसलिए लेकिन आप समझा कि हमें हवलदार बाबू को मुफ्तिता चाहिए, इसलिए हमें कुछ भी बोलने को पड़ा था। हमारा मतलब इस इलाका को मेहमान अच्छे वो है ये सब के लिए कुछ मिठाई ले आओ, फूलों की माला भी ले आओ। कितना रुपया लगे हमारा पास? दान हमें এলাকার মেহমান হতে আসেনি, এসেছি আমার কর্তব্য রক্ষা করতে। हाँ जरूर करबेन सब जरूर करबेन और आपको स्वागत करा भी हमारा ड्यूटी আছে। क्योंकि इस थाने में जितने ऑफिसर आए थे सबको हमें मिठाई खिलाई छे, माला भी पराई छे और आपको भी पराइबे। শুনে ভালো লাগলো। আট নম্বর যারা আমাকে মালা পরিয়ে স্বাগত করার জন্য অস্থির হয়ে ওঠে তাদের হাতে আমি লোহার মালা পরিয়ে স্বাগত জানাই মিস্টার কিশোরলাল। আর আপনি যখন আমাকে মালা পরানোর জন্য এতই উঠে পড়ে লেগেছেন তার বিনিময়ে আপনাকে আমি ডিএসপি সাহেব আপনি তাহলে সেই কুখ্যাত কালোবাজারে কিশোরলাল আগরওয়াল নামকে ওয়াস্তে কাঠের বিজনেস করেন। আসলে সেই কাঠের মধ্যে গর্ত করে সোনা লুকিয়ে বাইরে পারাচার করায় আপনার বিজনেস। সেই সঙ্গে বিষাক্ত মাদক দ্রব্যের চোরাচালান করে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন আপনি। আর আপনার মতো অফিসে আসক্ত হয়ে অধঃপতনের পথে পা বাড়াচ্ছে এই দেশের অগণিত যুবক যুবতীর দল। अपने एकदम करेक्ट बात बोलिए। इस इलाका पर पार रखने से पहले अपने हमारा बारे में बहुत कुछ सुनिए दिए छे, ये बहुत खुशी का बात है। तो देर क्यों डीएसपी साहब मुझे हथकड़ा लगाइए, जेल का अंदर भेजिए। हाँ भेजिए देवो। আপনাকে 7 দিনের সময় দিলাম মিস্টার আগরওয়াল। নিজের চরিত্র সংশোধন করে বেআইনি বিজনেস বন্ধ করুন। क्यों झूठा झमेला करছেন? इस दुनिया में बहुत सारे रुपया हर दम घुरे बेড়াচ্ছে। सिर्फ पकड़ ना कटी
करें, अपनी हमारा साथ दोस्ती करें। 1 महीना के अंदर हमें अपना गाड़ी दिबे, पानी दिबे और इतना सारे रुपया दिबे कि जिंदगी भर থানা থেকে বেরিয়ে যাও, নইলে লোকাপে ভরে দেবো। हमें चलिए जाच्छे, लेकिन एक बात याद रखना डीएसपी साहब, अभी तक कोई माई के लाल हमारे पर नहीं। आप मुझे थप्पड़ हमें कभी भूलना ना डीएसपी साहब, कभी भूलना ना। সন্তান কিশোর লাল আগরওয়াল, তুমি এই শান্তিপুরের মাটিতে অশান্তির বীজ ছড়িয়ে দিয়েছ। তোমারই শত্রু ছাই কিছু অসভ্য যুবক চালায় অত্যাচারের তাণ্ডব। সূর্যাস্তের পরে কোন মা বোনেরা পথ চলতে সাহস পায় না, কিন্তু এবার আমি দেখবো এই শান্তিপুরের বুকে শান্তি ভঙ্গ করতে এগিয়ে আসে কে। কেউ দিলে না সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে, কেউ আমাকে একটা চাকরি দিলে না। আমি যেখানে ছুটে গেছি ওরা আমায় বেচন মা বলে বিদ্রুপ করে সেখান থেকে লাফি মেরে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন কেন? আমার জন্মের কলঙ্কের জন্য তো আমি দায়ী নই। অন্যায় যদি করে থাকেন তো আমার মা করেছেন, তার জন্য আমাকে কেন সারা জীবন ওই বেজন মা শব্দটাকে মাথায় করে বয়ে বেড়াতে হবে? কেন কেন আমি আর 5 জন ভদ্র সন্তানের মতো মাথা উঁচু করে সমাজের মাঝে দাঁড়াতে পারবো না? কারণ তুই যে একটা বেজন মা। অন্ধকারে সমাজের অন্ধকারে তোর যে জন্ম, আর আমি অগ্রাম কোথায় যাওয়ার জন্য আর এত ভদ্র সাজার শখ কি বেশ বললে জানবার আবার তোর মুখটা পট্টি দিয়ে বেঁধে রাখ। তোর মতো কুমারী মায়ের ছেলের মুখ দেখলে ওই একটা ভদ্রভাবে কথা বল জানবার। যার বাপের ঠিক নেই আর এত রোগ কেন বে শালা? শেষবারের মতো বলছি, আমার বিবেকটাকে আর তোরা কত বিখ্যাত করে দিস নে। মনের মাঝে লুকিয়ে থাকা হিংস্র দানবটাকে আর তোরা জাগাস নে। জগৎ হবে কেন বে? তুই তো নিজে একটা জানোয়ার, জীবন মা একটা, কিন্তু বাপরে শালা কুত্তার शाबाश शाबाश माँ का बेटा। আপনি हम इसे किसन लगरवाला छे, अरे बच्चा बोले हमारा दुनिया छे। তার মানে আপনি এদের আমার পিছনে লেলিয়ে দিয়েছিলেন? हाँ हाँ, सिर्फ तुम्हारा ताकत अंदाज करने के लिए। কেন? क्योंकि तुम हमारा अपनी बन सखा थे। इस नाटक में तुम बहुत ज्यादा एक्टिंग कर लो, इसलिए हम एकदम परमानेंट आदमी बन गए। আপনি কি বলছেন সঞ্জয়? ওকে আমরা গুরু বানাবো? গুরু? হ্যাঁ গুরু। এতদিন এই বস্তা বলে এই এলাকায় শের সুজে রাজত্ব করেছে, আজ পর্যন্ত কোনো মায়ের লাল আসবে মাথা তুলে দাঁড়ানোর সাহস পায়নি। আজ তুমি আমাদের সব অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিলে। এখন আমাদের লজ্জার নয় গুরু, এখন আমাদের গৌরবে। তুই ঠিক বলেছিস বলে এতদিন আমরা নকলেসের তাকত নিয়ে মিথ্যা হুঙ্কার ছেড়েছি। এবার আমরা ওই আসলি স্যারকে সাথে নিয়ে এই সারা দুনিয়াটাকে কাঁপাবো। তুমি এই বচ্চাগুলোকে স্বীকার করে নাও গুরু, আমরা তুমি ওই মাথায় করে রাখবো। মাথায় করে? जरूर जरूर, यही बच्चा बोले
के हमें नकली दिवे বললেন আপনি আমাকে চাকরি দেবেন? सिर्फ नकली नहीं जिन्हें रहने का घर भी दिवे ঘরও দেবেন? আমাকে বেজন মা বলে বিদ্রুপ করে ঘৃণা করে আমাকে তাড়িয়ে দেবেন না তো? समाज इसको इनकार करे एक सलाल तो प्यार करे আজ আমার কি আনন্দ! আর আমাকে একটা চাকরির জন্য হন্যে হয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতে হবে না, শুনতে হবে না বেজন মা বলে কোনো ব্যঙ্গ বিদ্রুপ। কিন্তু শেঠজি, আপনি আমাকে কি চাকরি দেবেন? বলুন বলুন, আমাকে কি কাজ করতে হবে? जो समाज तुमको करनो बना लो, चारों बेजन्नो बोलकर तुम्हारा दिल को खत्म कर लो। इस समाज के पर तुमके चक्कू चलाते हो बे आज से तुम्हारा नाम करनो करनो तापर जुगा जब करनो को कोई कुछ परिचय भी ना दिलो, इज्जत भी ना दिलो, तो राजा दुर्योधन उसको अंगरक्ष दान करिए, उसको एक नया परिचय दिलो, इज्जत भी दिलो, वो सिर्फ अपना मकसद पूरा करिए लेते। ऐसा ही हमें भी अपना मकसद पूरा करिए लेते, कलर कर न बनाए तुमको एक नया रचका बदसा बना दे बदसा। और उधर मेरे सिंहासन बैठ के तुमको हमारा बदसा बना के हर पल तुम हमारे साथ दिबे। বিবেক আমার ক্ষত বিক্ষত হলেও মনটা আমার এখনো মরে যায়নি শেঠজি। তাই সৎভাবে বাঁচার জন্য এই সভ্য সমাজে রাস্তা করেই আমি একটু মাথা গোজার ঠিক জায়গা খুঁজে নেব। ওই ডাস্টবিন থেকে এই সভ্য সমাজ তোমায় লাথি মেরে তোমায় ছুড়ে দেবে গুরু। তুমি ওরা বকতে না চাইলো ওরা তোমার গায়ে নোংরা ছিটিয়ে দেবে গুরু। আমি এখান থেকে বহু দূরে চলে যাব। তুমি যেখানেই যাও তোমার জন্মের কলঙ্ক তোমায় তাড়া করে নিয়ে বেরোবে গুরু। বাদশা! সারা দুনিয়া তোমাকে বেজন মা বলে বিদ্রুপ করে হারিয়ে দেবে। तो चक्री पापे ना जीने का सहारा भी पापे ना, कोई साथी पापे ना, अच्छा बात भी सुनते पापे ना। यदि के ताकत है वो लोग सारे आंगुल ऊंचे बनते वो सारा करीर करनो बेजन मां चारा जाछे চুপ করুন শেঠজি, চুপ করুন। রাজ্যে আমি সহ্য করতে পারছি না। मत रोना मेरी बात। हम ही तुमको एक नया नो बनावे, तुम्हारा बेइज्जत की बदला भी नवावे। ए लो चक्कू, दिल भर के दोनों हाथों में भर लो ताजा खून इंसान समाज को टुकड़ों टुकड़ों करके एक नया इतिहास बना। सारे समाज को देखने से कि चाइल करने तो भूले जाएगा, तुम्हारा नाम सुनने भी जान लिए भाग जाएगा। हेलो चक्कू, বেশ, তবে তাই হোক। আজ থেকে মৃত্যু হোক এই গ্রামের সহজ সরল কাঞ্চার। আর সেই কাঞ্চার মোরা মন থেকে নতুন করে জন্ম নেই এই সমাজের আতঙ্ক এক হিংস্র দানব কলির কর্ণ। कर्णों के लिए ये हमें कुरुक्षेत्र बना दे। সেদিনের কর্ণ তার সততার মহত্বের পরিচয় দিয়ে জগতের মাঝে দাতা কর্ণ রূপে অমর হয়ে আছে। আর আজকের এই কলিযুগের কলিকর্ণ এই সমাজের শান্তি শৃঙ্খলা আর মানুষের বাঁচার স্বাধীনতা কেড়ে নিয়ে এই সমাজের মাঝ থেকে ত্রাস হয়ে বাঁচবে। যারা 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 আমায় বেতন না বলে বিদ্রোহ করে আমার সভ্য নাগরিকের অধিকার কেড়ে নিয়েছে, সেই নিষ্ঠুর সমাজের মুখে আমি এবার অত্যাচারের নিরাপদ চাপ করে রক্তের উপরে লিখে দেব এক ভয়ঙ্কর কালো ইতিহাস।
শুনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শুনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো আর আমি ভাবতে পারছি না কেমন করে বাবা মাকে বলবো যে কাজল বলে একটা মেয়েকে আমি দূর দূর দূর। প্রেম করা যত কঠিন তার চেয়েও কঠিন প্রেমের কাহিনী বাবা মার কাছে প্রকাশ করা। কাজলকে যে আমি কথা দিয়েছি 3 দিনের মধ্যে আমাদের ব্যাপারটা বাবা মাকে রক্ষে করো বাবা। 3 দিন তো দূরের কথা, 3 জন্মের ওই কথাটা আমি বাবার সামনে বলতে পারবো না। গুরু গম্ভীর সাক্ষাৎ যমরাজের মতো সেই মানুষটাকে দেখলে আমার ভিতরের অর্ধেকটা শুকিয়ে যায়। তার চেয়ে এক কাজ করি, আমি বরং মাকে গিয়ে বলে আসি। কিন্তু মাকে কি বলবো? হ্যাঁ মনে পড়েছে, আমি মাকে গিয়ে বলবো মা আমি কাজল নামক একটা মেয়েকে ভালোবাসি। কে কাজল? তন্ময় বাবুর বোন, ওকে আমি বিয়ে করতে চাই। অসম্ভব। অসম্ভব? প্রেম করতে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে? পারমিশন? পূজা মুখ পুরি ইয়ার কি হচ্ছে? একদম একদম কাউকে বলবি না বলে দিচ্ছি। বলবো তো, মা বাবা মুকুল সবাইকে ডেকে ডেকে বলবো দাদা কাজল বলে একটি মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছে আর বলছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালো। তবে পাজি ছাড়ো দাদা, আমি সর্বদা তোমার দলে। তোমার প্রেমের মামলা আদালতে উঠলে আমি প্রধান সাক্ষী হয়ে তোমায় জিতিয়ে দেব। মারবো এক চর। তুই প্রধান সাক্ষী হলেও আমি কিন্তু বিপক্ষে সাক্ষী হই না, কেস একেবারে পুরো ঢিসমিস করে দেবো। কারণ মেয়েটাকে আমি দেখেছি গয়লা মুরগির মতো চেহারা। পূজা ভাবে বলছিস কেন? বল একটু নাদুস নুদুস চেহারা। ও চলে যাবে। নাকটা না একেবারে ভোতা। না বলিস নি? কি বললি? ও নাকটা ড্রামের মতো। গ্রামের মতো? হ্যাঁ, সরু নাক হলে বলে বাঁশির মতো, আর বোদা নাক হলে বলে ড্রামের মতো। আর জানিস চোখ দুটো না একেবারে পুরো টেরা। না বলিস নি দিদি, বল লক্ষ্মী টেরা। আমি একটু অ্যাঙ্গেল করেই তাকাবে। কি হলো তুই হাসছিস যে? আসলে কাজলকে তোরা দেখিস নি। হ্যাঁ, কাজল মেয়েটা বড় ভালো রে, ওর বাবা মা কেউ নেই, আছেন একমাত্র দাদা। আর ওর দাদা যখন অফিসে চলে যায় ও বড় অসহায় হয়ে পড়ে। অসহায় কেন? ও তো তোর আমার মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে না, কারণ ও যে অন্ধ। দাদা হ্যাঁ তোরা খুব অবাক হলি তাই না? ভাবছিস একটা অন্ধ মেয়েকে দাদা কেমন করে ভালোবাসলো? যে মেয়েটা আমার অন্তরটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে, আমার ভালোবাসার বাসাটাকে অপরূপ সুখ স্বপ্নে ভরিয়ে তুলেছে। অন্ধ হলেও তার হৃদয়ের মাঝে খুঁজে পেয়েছি সহস্র চক্ষুর উপলে আলো। আর সেই আলোর জ্যোৎস্নামাকা তোদের এই আকুলতায় তার কাজলকে কাছে পাওয়ার জন্য বড় বেকুল হয়ে উঠেছে। থাকতে তোমার কোনো চিন্তা নেই দাদা। কিন্তু মুকুল, আমি বাবা মাকে কেমন করে বলবো যে তোমরা একটা অন্ধ মেয়েকে পুত্রবধূর স্বীকৃতি দাও? আরে বাবা তোর হয়ে আমি মাকে বলে রাজি করাবো। আর আমি আমার হবু বৌদির হয়ে মাকে বলবো। কি বলবি রে মুকুল, কি বলবি? বড় আশা করে এসেছি গো কাছে ফিরে যাও। ফিরায়ও না জননী, বড় আশা করে
অনুরোধ তুমি রাখবে? পাগল ছেলে কোথাকার, তোদের কোনো অনুরোধ আমি কোনোদিন বাকি রেখেছি? বল বাবা কি কথা, আমি নিশ্চয়ই রাখবো। না রাখলে বড় ক্ষতি হয়ে যাবে মা। কথাটা বিশেষ কিছু নয় মা, মানে দাদা বলছিল। কই কি কিছু না তো? নিশ্চয় কোনো গোপন কথা, তাই তুই আমাকে সহজে বলতে পারছিস না, তাই না? না রে বিপুল না, কথাটা তোকে আজ বলতেই হবে। বল না বাবা কি কথা। না মা, তেমন কিছু নয়। তুমি তো আর আমাদের আগের মতো ভালোবাসো না। বিপুল, আমার কেন যেন মনে হয় আমাদের প্রতি তোমার ভালোবাসা কে যেন চুরি করে নিয়েছে। তাই যদি হয় তাহলে কেন তুমি আমাদের আগের মতো নিজের হাতে খাইয়ে দাও না? বিপুল, কেন তুমি ছোটবেলার মতো আমাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ার গান গাও না মা? আচ্ছা পাগল ছেলে তোরা, আচ্ছা তোরা কি আগের মতো সেই ছোট্টটি আছিস? তোরা তো এখন অনেক বড় হয়ে গেছিস বাবা। আগো সন্তান যত বড় হলেও মায়ের কাছে সে শিশু। ঠিক বলেছিস বাবা, একদম ঠিক কথা বলেছিস। মায়ের কাছে সন্তান চিরকাল শিশুই থাকে। তাই আজ আমি আমার 3 সন্তানকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দেব। আয় বাবা, আয়। আর গান হ্যাঁ আয়, আমার পাশে বস। তুমি দেশে মরিরা ঘুম দিয়ে যায়। আমার তোমা কুমির চোখে ঘুম দিয়ে যায়। তুমি দেশে মরিরা ঘুম দিয়ে যায়। আমার তোমার কি হলো মা? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আজ আজ তোমায় বলতেই হবে আরতি, ওই গানটা গাইলে কেন কেন তুমি তোমার চোখে জল আসে? এই গান গেয়ে আমি তোমার বড় খোকাকে বংশাবতীর চরে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। তাই তো এই গান গাইলে আমার বড় খোকার কথা খুব মনে পড়ে যায়। কেন কেন তুমি সবার অলক্ষ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদো? আমার বড় খোকা যে আমার মাতৃ হৃদয়টাকে ভেঙে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আজ 25 বছর তুমি আমার সংসারে এসেছো। বহুবার তোমার কান্নার কারণ খুঁজতে গিয়ে নিরাশ হয়ে আমি ফিরে এসেছি। আজ তোমায় বলতেই হবে আরতি, কোন ব্যথা বুকে নিয়ে তুমি কাঁদো? তুমি বুঝি দুঃখ পেয়েছো মা? তোমার আদর পাওয়ার লোভে আমরা বলি তুমি আমাদের ভালোবাসো না, এই কথাতে তুমি বুঝে আঘাত পেয়েছো মা? না রে বিপুল, না। তাহলে কেন কেন তুমি কাঁদো মা? শুনবি, সে কথা তোরা সবাই শুনতে চাও। হ্যাঁ, আমরা সবাই শুনতে চাই 25 বছর ধরে তুমি কার জন্য কাঁদছো? পিতৃ-মাতৃহীন অনাথ সন্তানদের জন্যে। হ্যাঁ গো হ্যাঁ, অনাথ সন্তানদের জন্যে। যেন আমার মনে হয় যাদের মা নেই, তাদের বুঝি কেউ আদর করে না, কেউ বুঝি তাদের কপালে চুমু খেয়ে বলে না, ঘুমা খোকা, মায়ের কোলে শান্তির ঘুম ঘুমা। হাসছো? তুমি আমার কথা শুনে হাসছো? নির্মম সত্যটাকে ঢাকতে কত সহজেই তুমি মিথ্যেগুলো বলে। না না গো না, মিথ্যে নয় গো, মিথ্যে নয়। আরতি, আমি তোমার স্বামী। দীর্ঘ 25 বছর ধরে তোমায় আমি দেখে আসছি। তোমার হৃদয়ে গোপন বেদনা ঢাকতে যতই তুমি হাসির অভিনয় করো, এই কৃত্রিম হাসি তোমার গোপন বেদনা ঢাকতে পারবে না। তুমি কি আমায় অবিশ্বাস করছো? না, আমি শুধু অবাক হয়ে ভাবি আমার স্ত্রীর অন্তরে কি এমন ব্যথা লুকিয়ে আছে যা জানার অধিকার আমারও নেই। তুমি আর আর কখনো আমি জানতে চাইবো না। যেদিন তুমি তোমার গোপন বেদনার জ্বালায় জর্জরিত হয়ে ক্লান্ত পদক্ষেপে এসে আমায় ধরা দেবে, সেদিন আমি তোমার সব কথা শুনবো। বাবা, রবিবার দিনও কি তোমাকে অফিস যেতে হবে? একটা দিনও কি তোমার ছুটি নিতে ইচ্ছা করে না? ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির কর্তব্যের ডিউটিতে ছুটি নেয় রে মা। তবে ছুটি নেবো আমি সেই দিন, যেই দিন শান্তিপুরের বুকে আমি
আসল শান্তি ফিরে আসতে পারবো। হ্যাঁ, আর কি? আজকাল তোমার বড় ছেলে নাকি শুনছি কাজল বলে কোনো অন্ধ মেয়েকে ভালো ভালোবাসছে। কি বললি? অন্ধ মেয়েকে ভালোবাসছে? হ্যাঁ, ওকে তুমি বলে দিও ওসব ভালোবাসা বাসে আমি কিন্তু পছন্দ করি না। বাবা হয় ও ভালোবাসা বন্ধ করুক, নয়তো মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসুন। আর কোনো চিন্তা নেই, সব ফাঁকা। তবে যাই বলিস তোরা, এই বিয়েতে কিন্তু আমার একটু আপত্তি আছে। লক্ষ্মী মা আমার, তুমি আর আপত্তি করো না, বাবা যখন মত দিয়েছেন। আমিও দেবো, তবে ছোট্ট একটা শর্ত আছে আমার। কি শর্ত মা? অন্ধরে যেমন তার অন্ধ স্বামীর সামনে চোখে পট্টি বেঁধে থাকতেন, তোকেও কিন্তু তেমনি আমার অন্ধ বৌমার সামনে চোখে পট্টি বেঁধে থাকতে হবে। কি দাদা, এবার কি মজা বল? পাগলামো করিস রে তো। এ বাবা রে! যাও তবে যাও, শীঘ্র আমার হবু বৌদিকে শুভ সংবাদটা দিয়ে এসো। দেখবে ওই সংবাদ শুনে আনন্দ আত্মহারা হয়ে তোমায় জড়িয়ে ধরে বলবে। কি বলবে রে দুষ্টু? তোমায় হৃদ মাঝারে রাখবো। তোমায় ছেড়ে দিলে সোনার বউরা গভীরে পাবো না, ছেড়ে দেবো না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেবো না। একজন মারবো বাজি, জানিস আমি তোদের বড়দা, ইচ্ছে করলে তোদের আমি ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। শাস্তি? আত্মহারা হয়ে দাদা এখন চোখে সর্ষে ফুল দেখছে। সর্ষে ফুল নয় রে, সর্ষে ফুল নয়, বল দাদা এখন বিয়ের ফুল দেখছে। কে তোমরা? আর বলে কি চাই? কি চাই তোমাদের? চাইতে নয়, চাইতে নয়, বদলা রেখেছি। বদলা? হ্যাঁ, বদলা। তোমাদের বাবা ডিএসপি সুবোধচন্দ্র ব্যানার্জি মহাশয় আমাদের মালিক শেখ কিশোরলাল আগরওয়ালের চলার পথে কাটা ছড়িয়ে দিয়েছে। তাই তোমার বাবাকে একটু শিক্ষা দিতে আজ আমরা তোমাদের সংসারে একটা ছোট্ট অপারেশন করবো। শুধু তোমাকে নিয়ে গিয়ে তোমার গায়ে কয়েকটা কালির আঁচড় কেটে দেবো। যে কালি থাকতে তোমার বাবাকে মানে ডিএসপি সুবোধচন্দ্র ব্যানার্জিকে চিরদিনের শান্তি ছেড়ে পালিয়ে যেতে হবে। আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। দাদা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ নেই, এই কর্ণের হাত থেকে বাঁচাতে কেউ তোমায় এগিয়ে আসবে না। তুমি রাখো তোমার মা বাবা সবাইকে। কেউ নাই সুন্দরী, এই কর্ণের হাত থেকে বাঁচাতে কেউ তোমায় এগিয়ে আসবে না। আজে শুনুন শুনুন মিসেস ব্যানার্জি, আপনার মেয়েকে আমরা শুধুমাত্র একটা রাত আটকে রাখবো। কাল সকালেই হয়তো আপনার মেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, অথবা কোনো রাস্তার ধারে পড়ে থাকবে আপনার এই যুবতী মেয়ের অচৈতন্য দেহ। আপনার স্বামীকে খুঁজে নিতে বলবেন গঙ্গার পার থেকে আপনার এই যুবতী মেয়ে ধর্ষিতা মৃতদেহ।
সহ্য যন্ত্রণায় মাথাটা আমার এত ভারী হয়ে আছে কেন? মুকুল মুকুল তুই দেরি করে ধরে নিয়ে গেল। ওই যা মুকুল যা, তাড়াতাড়ি তোর বাবাকে একটা খবর দে, একটা খবর দে, তাড়াতাড়ি যা বাবা, নইলে তোর দিদি ভীষণ ক্ষতি হয়ে যাবে। যা তাড়াতাড়ি। তুমি কোনো চিন্তা করো না মা, যেখান থেকেই হোক, যেমন করেই হোক, দিদিকে আমি উদ্ধার করে নিয়ে আসবোই আসবো। আমার ঠাকুর, আমার এই সুখের সংসারে একই সর্বনাশের ঝড় তুমি তুলে দিলে ঠাকুর। ফিরিয়ে দাও আমার মেয়েকে, তুমি ফিরিয়ে দাও। কাঞ্চা, কাঞ্চা বেটা, তুই কোথায় গেলি রে বেটা? একটিবারও কি এই বুড়ো বাপটার কথা তোর মনে পড়ে না? আমি তোর জন্ম দিইনি ঠিক, আমার ময়না তোকে পেটে ধরেনি ঠিক, কিন্তু আমরা তো তোকে বেটার মতো করে কোলে পিঠে করে মানুষ করেছি রে। আমার আমার ময়না যে তার বুকের দুধ খাইয়ে বড় করে তুলেছে, তবু কি সে তোর মা হতে পারিনি? আর আমি কি তোর বাপ হতে পারিনি রে কাঞ্চা বেটা? তুই বল না বেটা, তুই বল না। আবার তুমি তার জন্য কাঁদছো বাবা? কেন কাঁদছো? সে তো আমাদের কেউ নয়, না হলে আমাদের এইভাবে কাঁদিয়ে সে চলে যেতে পারতো না। আমাকে কাঁদতে নিষেধ করে তুই কেন কাঁদছিস রে হতভাগী? সে না হয় আমার কেউ নয়, কিন্তু তুই কেন তার জন্য চোখের জল ফেলছিস? তার জন্য চোখের জল ফেলতে আমার বয়ে গেছে বাবা। সে আমাদের কে? সে কি মানুষ? তার মনে যদি দয়া মায়া বলে কিছু থাকতো, তাহলে এমনি করে সে আমাদের কাঁদিয়ে চলে যেতে পারতো না বাবা। পালাবি তো রে বেটি, পালাবি তো। সে যে কোকিলের ছানা, কাকের বাসায় বড় হলো, কাক কি তার আপন হতে পারে? পারে না রে বেটি, পারে না। এটাই তো নিয়ম বাবা, এটাই তো নিয়ম। অথচ এই বুড়ো কাকটা তার দিনের পর দিন সেনা তোর বুকের খাঁচার মাঝে আটকে রেখে বাবা ওকে তিল তিল করে বড় করে তুলেছে। সেই কথাগুলিকে ওই কোকিলের ছানাটা একটিবারও মনে পড়ে না রে বেটি, একটিবারও মনে পড়ে না। এটাই তো নিয়ম বাবা। কাকের বাসায় মানুষ হলেও কোকিলের ছানা কখনো কাক হয়ে যায় না, আর কাকের ভালোবাসাও সে বোঝে না। কিন্তু আমি কেমন করে ভুলবো রে বেটি? ঘুমের মাঝেও যে আমি আমার কাঞ্চা বেটার ছায়া দেখে চমকে জেগে উঠি। খেতে বসলি যে তার মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠে। বাবা তাই তো খাওয়া বন্ধ করে কানতে কানতে আমি উঠে আছি। না না, আর আমি কাঁদবো না। তার জন্য আর আমি চোখের জল এক ফোঁটাও ফেলবো না, ফোঁটাও না। চলো বাবা, খেতে চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি, চলো। তাই চল মা, তাই চল। যে আমার জন্য একটু হবে না, তার জন্য আর আমি কেন শুধু শুধু ভেবে মরবো? আমায় বড় খিদে পেয়েছি মা, আমায় তুই খেতে দিবি চল মা, আমায় তুই খেতে দিবি চল। আবার কোন সর্বনাশ করতে ছুটে এসেছিস সেখানে? এত বড় সর্বনাশ করো ওর মনের আশা মেটেনে। যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয়নি বংশী করো। তুমি আমাকে নিজের হাতে গলা টিপে শেষ করে দাও। যদি তোর মরার শখ, তাহলে জানা গলায় দড়ি দিয়ে মর। বলে সেগুলি দায় দেব? আমি আত্মহত্যা করেই আমি আমার মনের জায়গা জুড়াবো। তার আগে অন্তত আমায় একটা ভালো কাজ করতে দে। ভালো কাজ? হ্যাঁ রে শিমলি, কালচার খোঁজে আমি শহরে ছুটে গেছি। আমার কাঞ্চা বেটার খোঁজ পেয়েছিস লোকায়? পেয়েছি গুরু,
কোথায় কোথায় আমার দাদা? বল বল লাখাই, কোথায় আমার দাদা? পেয়েছি ঝিমলি, খোঁজ পেয়েছি। সে কেমন আছে রে কাঞ্চা বেটা? কোথায়? আমার কথা বুঝি খুবই জিজ্ঞেস করছিল, কবে ফিরে আসবে? সেই কথাই বুঝি তোকে বলে পাঠিয়েছে। বল কাঞ্চা বল, আমার দাদা ফিরে আসবে তো? চুপ করে আছিস কেন? বল। না মানে? না মানে? আমি জানতাম সে ফিরে আসবে, নাইবা আমি জন্ম দিলাম, তবু যে আমি তার বাবা। আমার পাতে না খেলে তার যে ঠিক মতো খাওয়া হতো না, আমার উপর অভিমান করে সে কি বেশি দিন থাকতে পারে? বল লোকাই, কবে ফিরে আসবে আমার কাঞ্চা বেটা? আসবে কেমন করে পুরো? খাঁচাচ্ছি বিপদ। কিসের বিপদ লোকাই? বলছে খাঁচা আত্মহত্যা করতে একটা মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। ঘোড়ার চড়ে বেঁচে গেছে কখনো, কিন্তু কিন্তু কি কিন্তু কি? মাথাতে বড় চোট লেগেছে। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। না মিথ্যে নয়, মিথ্যে নয় রে ঝিমলি, মিথ্যে নয়। যে মোটর গাড়ির সামনে কাঞ্চা ঝাঁপিয়ে পড়েছিল, সেই গাড়ির মালিকই কাঞ্চাকে নিজের বাড়িতে নিয়ে গেছে, ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি সব দেখে এসেছি। আমার কাঞ্চা বেটার খোঁজ পেয়েছিস লোকাই? সে ভালো আছে তো? ভালো নেই খুড়ো, ভালো নেই। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর জ্ঞান হলে শুধু ঝিমলি ঝিমলি বলে ডাকছে। মাথা ফেটে অনেক রক্ত বেরিয়েছে কিনা? আমি যাবো লাখাই, আমি আমার দাদার কাছে যাবো, আমাকে নিয়ে চল লাখাই। না, আমি যাব। আমি আমার সেবা দিয়ে কাঞ্চা বেটাকে সুস্থ করে তুলবো। তুমি পারবে না, খুড়ো। তুমি বুড়ো হয়েছো, রাতের পর রাত কাঞ্চার সামনে জেগে থাকতে হবে। এত কষ্ট তুমি সইতে পারবে? কেন পারবো না? কাঞ্চাওয়ালা যখন অসুখ করেছিল, তখন কত রাত আমি ওকে বুকে করে নিয়ে কাটিয়েছি। আমি পারবো বেটা, আমার বেটার জন্য আমি সব সহ্য করতে পারবো। লাখাই, তুই আমাকে আমার দাদার কাছে নিয়ে চল, আমি যাবো আমার দাদার কাছে। ঝিমলি ঠিক বলেছি কখনো? তাছাড়া কাঞ্চা তো জ্ঞান ফেললে শুধু ঝিমলি বলেই ডাকি, কখনো তো বাবা বলে ডাকে না, পুরো। তাই তো আমার মনে হয় ঝিমলি পাশে থাকলে কাঞ্চা শীঘ্রই ভালো হয়ে উঠবে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, তুমি কিচ্ছু ভেবো না। আমি দাদাকে খুব শীঘ্রই সুস্থ করে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি দেখো, তুমি কোনো কিছু চিন্তা করো না। তাই আনিস বেটি, তাই আনিস। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঈশ্বর, তুমি আমার জীবন নিয়ে আমার বেটার জীবন তুমি ফিরে দাও ঠাকুর। আর আমি কিচ্ছু চাই না ঠাকুর, আর আমি কিচ্ছু চাই না। বাঁচাও, কে আছো? আমায় রক্ষা করো। কে আছো? বৌদি বন্ধু, একজন অসহায় নারীর সম্মান রক্ষাতে এগিয়ে এসো, আমায় বাঁচাও। চিল্লিয়ে কিছু ফায়দা হবে না পূজা। বাচ্চা যদি চাও, তাহলে এই বাচ্চার বুকে ধরা দাও। তার জন্য দাঁড়িয়ে আছে বলে না, এভাবে তো অনুগত নরপশু হাতে আমি আমার জীবন যেমন কিছুতেই ফিরিয়ে দেবো না। যাবি কোথায়? সে বন্ধ করো, তোমরা যাও না। কি আমার সত্যিকারের পরিচয়? আমার বাবা যদি একবার জানতে পারে, রাস্তা কুত্তার কুকুরকে গুলি করে মারবে। না, বাঁচাও, আমাকে বাঁচাও। তাহলে কুত্তার মতো তোমার এই দেহটা একদম চেটে কুটে খাবো। नहीं नहीं, আমাদের দেহের পিতা মিটাবো।
কাসাই জমা হয়ে যাবে রে বাদশা বুলেট। আমি কলির কর্ণ। তুমি সেম সাইড গেম খেলছো? কিছুই বল দিয়ে হুকুম দিয়েছে। আরে চুপ তারা কিশোরলালের বাচ্চারা, যদি জানে বাঁচতে চাস তাহলে ভাগ, ভাগ যা এখান থেকে। আরে ভাগ বলছি, ভাগ যা, ভাগ যা। ঠিক আছে যাচ্ছে, তবে কাজটা তুমি ঠিক করলে না করো কথা না মনে রেখো। এই ছোট্ট ভুলটার জন্য সারা তোর গোটা জিন্দেগিটাই ভুল হয়ে যাবে। ভুল। চাপে সালা যা। তোদের মতো জ্ঞানদাসদের কাছ থেকে জন্ম নেওয়ার জন্য আমার জন্ম হয়নি। ঠিক বলেছেন, নিজের জীবন বিপন্ন করে আপনি যেভাবে আমার নারীত্বের সম্মান রক্ষা করেছেন। কিন্তু কেন রক্ষা করেছি বলতো? কেন? কারণ ওদের দুজনকে ভাগিয়ে দিয়ে আমি তোমার জীবন যৌবন উপভোগ করবো। সরদার বলছি, সরদার এখান থেকে, নাহলে কিন্তু আমি চিৎকার করবো। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জোরে জোরে আরো চিৎকার করে তুমি লোক ডাকো। এই যুগের দরদি হৃদয়বান আর ভালো মানুষের আসার্থের বিছানায় তুমি আছে তোমার কাতো রাখতো না, আর যদি ওদের কানে বাজবে না। আমার সর্বনাশ করো না, দয়া করে আমাকে তুমি মুক্তি দাও। তোমাদের মতো বিত্তবান মানুষদের জন্য আজ আমরা সমাজ থেকে ছিটকে পড়া। তোমাদের মতো সভ্য বাবুরা আমাদের মতো নিচু তলার মানুষদের মানুষ বলে জ্ঞান করো না। সারা তোমাদের মতো ভদ্র বাবুদের জন্যই আজ এই কলিযুগে কলির কর্ণের জন্ম। শুধু আমি নয়, হাজার হাজার কলির কর্ণের জন্ম। হ্যাঁ, আমি কলির কর্ণ। সেদিনের কর্ণ যেমন তার সততার মহত্বের পরিচয় দিয়ে নিজের রক্ষা কবচ পর্যন্ত দান করে জগতের মাঝে দাতা কর্ণ রূপে অমর হয়ে আছেন। কিন্তু যুগ বদলেছে, তাই আজকের এই কলি যুগে কলির কর্ণ অধর্মের হাড়ি কাটে তার সততার মহত্বকে বলি দিয়ে ছাপিয়ে পড়ছে দুঃশাসনের মতো দ্রৌপদীর বস্ত্র। সঙ্গে তুমি আর এই কলির কর্ণের মিল খুঁজতে চেও না। প্রতি যুগে যুগে যেমন এক পা হয়েছে, তেমনি এক পা করে বেড়েছে পাপের দৌরাত্ম্য। আর সেই পাপের বলে বলি আর এই কলির কর্ণ এবার এই সারা সমাজটাকে টেনে নিয়ে যাবে পাপের আর তোমার যৌবন বলে দিয়েছে আমার অনন্তকালের আমার কাছে মায়া চলনা মরিচিকা। আমি উল্কার মতো আকাশ থেকে ঠিকরে পড়েছি, আমি ছিন্নমূল শেওলার মতো নদীর স্রোতে ভেসে এসেছি, আমি আগ্নেয়গিরির মতো বেরিয়ে এসেছি। তাই স্নেহ মায়া মমতা এই শব্দগুলো আমার জীবনে একেবারে মিথ্যে মিথ্যে মিথ্যে। কর্ণতার মনের জ্বালা মেটাতে শত্রুর রক্ত দুপায়ে মারাবে, তবু কোনো নারীত্বকে খুন করে কোনো নারীর চোখে এক বিন্দু জল ঝরাবে না। যাও যাও ম্যাম সব যাও, তুমি নিরাপদে বাড়ি ফিরে যাও। জানি রে মা, জানি দু চারটা খুচরো মস্তান আজকাল নিজেদের নবাব বাদশাহ ভাবতে শুরু করেছে, আর ওদের সেবাহীন স্পর্ধায় ওদেরকে মূর্খের মতো টেনে এনেছে এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির চ্যালেঞ্জের মোকাবিলা। তোদের স্যারকে তুই চিনিস না রে লম্পট, তাই মৃত্যুর দিকে ছুটে আসছিস। এবার দেখ ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি মৃত্যুর নিষ্ঠুরতার চেয়েও কত নিষ্ঠুর, কত কঠিন, কত ভয়ঙ্কর।
কি নাম তাদের? বল্লভপট, বল বলছে। বাবা, তুমি ওকে মেরো না বাবা, ও সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? কিন্তু তুই যে বললি ওই লোকটা তোকে। হ্যাঁ বাবা, ওই লোকটা আমাকে ওদের হাত থেকে উদ্ধার করেছে। মেম সাহেব, ছি ছি ছি, কি ভুল আমি করলাম। মুহূর্তের উত্তেজনায় আমি বড় ভুল করে ফেলেছি। আসলে কিশোরলাল বলে এক অসাধু ব্যক্তির বেআইনি কার্যকলাপে বাধা দেওয়া, সে কিছু গুন্ডা পাঠিয়ে আমার বাসায় অ্যাটাক করে আমার বউ ছেলে বাধা দিতে গিয়ে ইনজোর্ড হয়েছে। তাদের দেখতে আমি হাসপাতালে ছুটে গিয়ে শুনেছি তারা আমার একমাত্র মেয়েকে কিডন্যাপ করে এনেছে। সেই সংবাদ শুনে আমি বড় দিশেহারা হয়ে পড়ছিলাম। আমায় যেন ভুল বোঝো না বাবা। আইবা, তুই ভাবিস না সেই লম্পটের দল যেখানে লুকিয়ে থাক তাদের আমি খুঁজে বার করবই করব। আমায় তুমি ক্ষমা করো কর্ণ। ক্ষমা? চমৎকার মেম সাহেব, চমৎকার। তোমার ঘটনার এই সীমাহীন অপরাধের কি নির্মম প্রতিশোধ তুমি নিলে মেম সাহেব। ক্ষমা দিয়ে তুমি আমার অন্তরে জমা করে দিয়ে গেলে। তোমার অন্তরে আমি যে ক্ষত সৃষ্টি করে দিয়ে গেলাম তাই নিরাময় করতে আবার আমি আসবো কর্ণ। আবার আমি তোমার কাছে আসবো, শুধু তোমার কাছেই আসবো। এসো না মেম সাহেব, আর তুমি কখনো আমার কাছে এসো না। এই কলঙ্কিত কর্ণের কাছে এলে তোমার পবিত্র দেহগুলো কলঙ্কের কালিতে একেবারে কলঙ্কিত হয়ে যাবে মেম সাহেব, কলঙ্কিত হয়ে যাবে। আরে গুরু, তোমার চোখে জল। আগুন ছড়াও গুরু, আগুন, আর ওই আগুনের পুড়ে ছাই করে দাও ওই জিনিসটার ধ্রুবজ্যোতি ব্যানার্জির সাজানো সংসার। কর্ণ তার জীবনের প্রথম যুদ্ধে হেরে গেছে বলে ক্ষমার অস্ত্র দিয়ে ওরা কর্ণের অন্তরটাকে ক্ষত করে দিয়েছে। তাই কর্ণ আর কখনো হিংসার অস্ত্র ধরবে না। ও কি গুরু, শের সাজবে অথচ স্বীকার করবে না, তাই কখনো হয়? ও চুকরে বলো, তোমার দিল জখম করে পালিয়ে গেছে। ও চুকরিকে মাঝ পথ থেকে তুলে নে। ও চুকরিকে নিয়ে তুমি পুজো করবে। চল চল, মাঝ পথ থেকে ও চুকরিকে তুলে নে। তুমি ও চুকরিকে নিয়ে পুজো করে প্রসাদ বানাবে। আছে প্রসাদ আমরা না না বলে না, আর কখনো আমি ওইসব নোংরা কাজ করবো না। হ্যাঁ, নোংরা কাজ। বাচ্চা বুলেট, তোরা তো জীবনে অনেক পাপ কাজ করেছিস, অনেক নারীর তোরা সম্ভ্রম নষ্ট করেছিস, কিন্তু নারীর সম্ভ্রম তোরা রক্ষা করেছিস। দেখবি শত শত নারীর সম্মান হরণ করে যতখানি আনন্দ পেয়েছিস রে বাচ্চা বুলেট, আর যে একটা নারীর সম্মান ফিরিয়ে দিয়ে যাচ্ছে তোরা অনেক অনেক বেশি আনন্দ পাবি রে বাচ্চা বুলেট, অনেক বেশি আনন্দ পাবি। অনেক বেশি আনন্দ পাবি, আমার কথা শোন, তোরা অনেক অনেক বেশি আনন্দ পাবি। আমার কথাটা একটু শোন, তোরা অন্যায় করিস না। একদম দৃষ্টির বানিয়ে গেল। বানিয়ে যাবে বানিয়ে যাবে। तुमको मालूम ना है कि तुम्हें जन्मा है समाज का पास गेले उस समाज लाठी मारने अंदर आदमी का पास गेले वो लोग तुम्हारा मुंह में थूथू छिड़ावे আর তোমার সেবা করলে বোধ হয় লোকে আমার মুখে ফুল চন্দন ছেটাবে, তাই না সেটি? হ্যাঁ, আমি কর্ণ মরবে, তবু তোমার হাতে হাত মিলিয়ে কোনো মানুষের ক্ষতি আর সে করবে না। আমরা তোমায় যেতে দেব না। এই কর্ণকে আটকে রাখার সাধ্য কারণ এই বাচ্চা।
কর্ণে অনেক কষ্টে তার মনের ভিতর ঘুমিয়ে থাকা হিংস্র দানবটাকে সংযমের শিকল দিয়ে বেঁধে রেখেছে। সেই শিকল ছিন্ন করে আর তোরা সেই দানবটাকে জাগানোর চেষ্টা করিস নে। সেই দানব যদি একবার দানব যদি জেগে ওঠে, তাহলে তোদের মতো খুদে শয়তানদের একবারে মাটিতে দোলে পিষে শেষ করে দেবে। छोड़ दो साले को। যা সালা, আজ তুই বেঁচে গেলি। सॉल करना एक सल्लाने से दुश्मनी करके कोई माइकल जिंदा नहीं रह सकता, और तू भी कभी जिंदा नहीं रह सकेगा, क्योंकि तू कभी 3 रोज टाइम दे दो, उसका आंसर तू दिल बुझ कर समझ ले। तुझे क्या चाहिए? जिंदगी या তুমিও শুনে রেখো সেট কিশোরলাল আগরওয়াল, এই কর্ণের চিতা যদি জ্বলে তাহলে তোমার চিতার পাশেই জ্বলবে। কর্ণে যেমন জিন্দগিতে কোনো পরোয়া করে না, আর যেমন জন্মের কোনো পরিচয় নেই, তেমনি মৃত্যুরও কোনো তার ভয় ডর নেই। কাজে কর্ণ যতক্ষণ বাঁচবে শেরের মতো মাথা উঁচু করে বাঁচবে, আর যদি কোনোদিন মরতে হয় তাহলে শেরের মতো কামড় দিয়েই মরবে। কথাটা মনে রেখো সেটজি। হুকুম করুন সেটজি। ও সারা পেতে চলতে গেছে। नहीं, उसके साथ अभिनया আপনার ঠিক আমরা ধরে ফেলেছি স্যারজি। अरे तो मोई बाबू, तुम काम छोड़ के यहाँ? আজ থেকে আমরা আপনার মিলে ধর্মঘট ঘোষণা করছি স্যারজি। अरे केनो 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 6 মাস আগে আপনার কাজ মিলে কাজ করতে করতে মেশিন বাস্ট হয়ে ভুবন মাইতি মারা যায়। তার ক্ষতিপূরণ স্বরূপ আপনি 50,000 টাকা আর তার 2 ছেলেকে মিলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত আপনি সেই প্রতিশ্রুতি পালন করেননি। উল্টে তার ভুবন মাইতির 2 ছেলেকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দিয়েছেন। তাই আমরা সমস্ত শ্রমিকরা স্থির করছি, আপনি প্রতিশ্রুতি পূর্ণ না করা পর্যন্ত আমরা এই ধর্মঘট চালিয়ে যাব। ये कैसा बात है मोई बाबू? मामूली श्रमिक के लिए तुम लोग हमारे लाखों रुपए के दरबार को बंद करिए रखते। যে মামুল শ্রমিক তার বুকে রক্ত ছড়িয়ে আপনার লাভের অঙ্কটাকে বাড়িয়ে চলেছে, তার মৃত্যুর ন্যায্য মূল্যটুকু দেবেন না, তাই কখনো হয়? चंदो बाबू, শুধু ভুবন মাইতির মৃত্যুর মূল্য নয়, এবার থেকে আপনার মেলে ওভার টাইমের উপযুক্ত মূল্য দিতে হবে। গ্রামে 50% বোনাস হিসাবে শ্রমিকদের বিলি করতে হবে। नहीं, আর তা না হলে আপনার ওই মিলে লাল বাতি জ্বলবে স্যার। এটাই হচ্ছে আমাদের দাবি, আর আমাদের এই দাবি মানতেই হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। সর্বহারা গুণের মূল্য হিসাব করে দিতে হবে, সর্বহারা গুণের মূল্য হিসাব করে দিতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বেশি প্যান প্যান করলে মুখটা সারা চিরদিনের মতো বন্ধ করে দেবো। হুকুম করুন সাচ্চে, সালাকে বোমা মেরে ওর কুটিটাই উড়িয়ে দেবো। কতক্ষণ বোমা তোমরা বানিয়েছো যুবক? এই বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলন ভাগার মতো শক্ত বোমা তোমাদের বানানো আছে তো? আমাদের পোষা কুত্তাদের শেকল দিয়ে বেঁধে রাখুন স্যারজি। বেশি খেউ খেউ করলে দাঁতগুলো ভেঙে দেবো। খবরদার! अरे चुप, पागल हो गया क्या?
तन्मय बाबू हमारा श्रमिक दोस्त আছে श्रमिक लोग हमारा भाई আছে इसीलिए वो लोग कुछ अड्डा दफ्तर जरूर करते श्रमिक मालिक भाई भाई होने के नाते एक दूसरे के लिए इन्होंने सोचबे আর আমাদের দাবি अरे भाई इसीलिए तो हम तन्मय बाबू साथे तुम लोग जाके धर्मघट डालो যাও হাসান ভাই, তুমি সবাই মিলে সামনে জমায়েত হবে। আমি ফিরে না যাওয়া পর্যন্ত মৃত্যুরা চালু করবে না। বেশ, তবে তাই হোক তন্ময়দা। ভাই সব ওই তন্ময়দা সেটজির সঙ্গে আমাদের ব্যাপার নিয়ে আলোচনায় বসেছে। তোমরা সব আবার সেই মিলের কাছেই ফিরে চলো। এবার তাহলে আলোচনা শুরু করুন সেটজি। पहले तुम्हारा सब कुछ आलोचना हो जाए আমার সঙ্গে हाँ तुम्हारा साथ नेता हुए आंदोलन भी कुछ इसीलिए तुम्हारा साथ आलोचना होना चाहिए बोले बोले तन्मय बाबू इस श्रमिक आंदोलन टूटने के लिए रुपया देते हो भी কি বললেন? ঘুষ দিয়ে আপনি শ্রমিক আন্দোলনকে ভাঙতে চান? আরে 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 ঘুষ বলেন কেন দাদা, বলুন দক্ষিণা। দক্ষিণা আরে মশাই থামো। যুগ যুগ ধরে অগণিত নিরন্ন শ্রমিক তাদেরই বুকে পাঁচর দিয়ে গলে তুলেছে মালিকদের স্বার্থের বুনিয়াদ। শ্রমিকদের রক্ত ঝরা পরিশ্রমের বিনিময়ে মালিকদের দল গোগ্রাসে গেলে চলেছেন স্ফূর্তি রাজপথ। অথচ তাদের বাঁচার জন্য দুমুঠো খাবার দিত মালিকরা কুণ্ঠিত। কিন্তু আর নয় স্যার যে শ্রমিকরা ভুকা থেকে আপনাদের ব্যাংক ব্যালেন্সের মাত্রাটাকে বাড়তে দেবে না। আপনাদের আকাশচুম্বী প্রত্যাশার মাঝে যদি শ্রমিকদের বেঁচে থাকার উপযুক্ত মূল্যটুকু না দেন, তাহলে শ্রমিক আর মালিকদের মধ্যে শুরু হবে বেঁচে থাকার এক আপসীর মহাসংগ্রাম। আমি আপনাকে 50,000 रुपया দিবে আন্দোলন বন্ধ করো। শ্রমিকদের প্রতিনিধি হয়ে আমি শ্রমিকদের দাবি আদায় করতে এসেছি, তাই সমস্ত শ্রমিকদের দাবি আমার দাবি। আমি तुमको 50,000 रुपया দিবে আন্দোলন বন্ধ করো। क्या क्या এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে ঘুষের লোক দেখিয়ে যে অপমান আপনি করলেন, সে অপমান শুধু আমার নয়, সারা শ্রমিক শ্রেণীর। আর সেই অপমানের প্রতিশোধ নিতে সমগ্র শ্রমিক শ্রেণীর দাবির হাতিয়ার নিয়ে আপনার দিকে ছুটে আসবে। স্বেচ্ছায় যদি তাদের ন্যায্য দাবি না মিটিয়ে দেন, তাহলে ওরা নিজেদের বাঁচার জন্য আপনার উপর ঝাঁপিয়ে পড়ে জোর করে ছিনে নেবে তাদের ন্যায্য পাওনা। কথাটা মনে রাখবেন। পাওনা পাওনা আমি একদম মিটাইয়া দিবে। যদি বলেন তো বেটাকে 2.5 পেজ টাইট দিয়ে দেবো। সালে নেমে খারাপ ভাগ যাবে আছে। আমার অপরাধ ক্ষমা করবেন সেটজি। সেদিন ডিএসপি স্যারের কাছে ওইভাবে অভিনয় না করলে আমার চাকরিটা চলে যেত সেটজি। ও সারা তন্ময় গাঙ্গুলি কতগুলো ছোট লোকদের লেলিয়ে দিয়ে মেয়ের বিল জায়গায় বন্ধ করে দিল। সোরের বাচ্চা তন্ময় গাঙ্গুলি, তোমাকে আমি চেষ্টা যদি তাকে করতে পারেন তাহলে বলুন, তাহলে ও বেটাকে আমরা বুঝে নেব একেবারে দরকার নেই, আমি ওকে দেখে নেব। ও বেটাকে আমি 375 ধারায় রেপ কেসের আন্ডারে ফেলে দেবো। হ্যাঁ, আমি আদালতে গিয়ে বলবো, মাননীয় ধর্মাবতার এই তন্ময় গাঙ্গুলি অমুক তারিখ রাত্রি আমার ঘরে ঢুকিয়া জোরপূর্বক আমার স্ত্রীর উপর বলৎকার করে। আমি ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া সেই দৃশ্য সচক্ষে দেখিয়াছি। ব্যাস, হয়ে গেল আর কি। वाह 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 आपको इंस्पेक्टर नहीं लगता, हवलदार नायक को अच्छा लगता। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। হাবিলদার अच्छा बुलाए সাথে तुम इधर सुनो, काल सवेरे तुम दोनों तन्मय गांगुली
বাড়িতে পারিশ্রম করবে তার বাবা হয়ে যাবে सिर्फ रिपोर्ट लिखने के लिए মিতুলদা মিতুলদা আমার পাওয়ার জন্য আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু ও জানে না যে আমি এক গরিব অসহায় দাদার অভাগিনী অন্ধ বোন। অন্ধ হলেও তুমি আমার জীবনের একমাত্র আলোর দিশারি কাজল। তুমি আমার এই জন্মের সুখ দুঃখ আলো আধার, তাই তোমায় না পেলে আমার জীবনের সব চাওয়া পাওয়া যে অপূর্ণ থেকে যাবে কাজল। কিন্তু মিতুলদা, তোমার বাবা মা ভাই বোন আমাকে আনন্দে বরণ করার জন্য প্রতীক্ষায় দিন বলছে। মিতুলদা, তুমি সত্যি বলছো মিতুলদা? তোমার বাবা মা ভাই বোন আমাকে আমাকে মেনে নেবেন? হ্যাঁ কাজল, মা আমার মাটির ঘরে দেবী, বাবা আমার আকাশের মতো উদার, আর ভাই বোন তো শিশুর মতো সরল। মিতুলদা, কেন হয়তো চিন্তায় নিজের মনকে ক্ষতবিক্ষত করছো কাজল? তুমি আমার মনের বাগিচায় অপরিচিতা ফুল হয়ে পড়েছো। তোমার হৃদয়ের রামধনু রং দিয়ে তুমি আমার মন প্রাণ সব রাঙিয়ে দিয়েছো। তাই সারা জগৎ সংসার যদি তোমায় না মেনে নেয়, তবুও আমার এই বুক থেকে কেউ তোমাকে আলাদা করতে পারবে না কাজল, কখনোই না। তুমি তুমি কতই না সুন্দর মিতুলদা, কতই না সুন্দর। যদি তবু আমার বড় স্বাদ হয় গো, আমার বড় স্বাদ হয়। আমার যদি দৃষ্টি শক্তি থাকতো তাহলে তাহলে আমি তোমাকে দু চোখ ভরে দেখতাম মিতুলদা। তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে আমায় দেখে নিও, আর আমি আমার এই চোখ দিয়ে দেখাবো এই সুন্দর পৃথিবীর রূপ রং আর সৌন্দর্য। মিতুলদা, আমি দেখাবো নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী, তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর আমি শোনাবো রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষ শাখায় বসা হরেক পাখির গান। তাই তো সেই গানকে তোমার আমার ভালোবাসার লিপি দিয়ে আমিও গাইবো। আর তুমি নিজেকে ভেবো না একা, আর তুমি নিজেকে ভেবো না একা, কথা দিলাম আমি যাব না দূরে, বারে বারে দুজনায় হবে গো দেখা।
যেতে দাও কাজল। চলে যাবে? আবার কবে আসবে গো? খুব শীঘ্রই আমি আসবো। আর যেদিন আসবো সেদিন আমার এই ভালোবাসার মানুষ প্রতিমাকে লাল তেলিয়ার ঘুমটা দিয়ে ঢেকে সিঁদুর পরিয়ে লজ্জার রঙে রাঙিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। এবার তাহলে আমি আসি কাজল। বিতুলদা, 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 আজ আমি ধন্য, আজ আমি ধন্য। সার্থক আমার নারী জীবন, সারা পৃথিবীর সুখ যেন আমার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। আজ আমার দাদা বাড়িতে এলে আমার দাদাকে বলবো। বলতে হবে না রে বোন, তোকে নতুন করে বলতে হবে না। দাদা, সব সংবাদ আমার আগে জানা হয়ে গেছে। দাদা, কি সংবাদ, কি সংবাদ তুমি জেনেছো দাদা? তোর বিয়ের। আমার বিয়ে? হ্যাঁ রে বোন, মিতুলের কাছে শুনে আজ মিটিং থেকে ফেরার পথে আমি ওদের বাড়ি গেছিলাম। দাদা। ওদের বিয়ের দিনটা আমি স্থির করে এলাম। দাদা, আগামীকাল মিতুলের মা বাবা তোকে আশীর্বাদ করতেছে। আশীর্বাদ? হ্যাঁ রে কাজল, হ্যাঁ রে কাজল, হ্যাঁ রে কাজল, তাই তোর জন্য একটা আমি শাড়ি নিয়ে এলাম। শাড়ি? শাড়ি নিয়ে এসেছে দাদা আমার জন্য? বাহ, চমৎকার মানিয়েছে। কাল ওরা যখন তোকে আশীর্বাদ করতে আসবেন এই শাড়িটা পরে তুই ওদের সামনে এসে দাঁড়াবি, কেমন? দাদা, দেখি তোর চোখে জল। আনন্দে দাদা, আনন্দে। আমার বিয়ে হয়ে যাবে বলে তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না দাদা? বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না? কিন্তু দাদা, আমি চলে গেলে তুমি যে বড় একা হয়ে যাবে দাদা। একা? হ্যাঁ, তোমার কষ্ট হবে না দাদা? কষ্ট? হ্যাঁ, কষ্ট হয়তো হবে, কিন্তু মনেও তো আমার সান্ত্বনা থাকবে রে বোন দাদা, যে আমি আমার একমাত্র বোনকে ভালো করে বিয়ে দিতে পেরেছি। দাদা, কাজল, তুই দেখিস কাজল, তুই অনেক অনেক সুখী হবি। দাদা। আর তোর সুখ দেখে আমি আমার মনের সমস্ত ব্যথা বেদনা ভুলে প্রাণ খুলে হাসবো রে, প্রাণ খুলে হাসবো। সাহসে আমরা কান্না দিয়ে ডেকে দেবো তন্ময় গাঙ্গুলি। একই তোমরা? হ্যাঁ, আমরা। তুমি দাদাগিরি শুরু করেছো। তোমার নেতাগিরি খবরদার, অশালীন ভাবে কথাবার্তা বললে তোমাদের আমি পুলিশে দেবো। দাদা। যাও, চলে যাও বলছে। দাদা, এরা কারা দাদা? এরা এভাবে কথা বলছে? ওরা ওই সমাজের ক্ষীণ জঞ্জাল, সুস্থ সমাজকে বিষাক্ত করায় ওদের ডিউটি। কিন্তু ওরা বোধহয় জানে না যে সমাজ যারা চালায় তারা ওদের চেয়ে বেশি শক্তিশালী। আর কই সারা কথা আজ তার হয়ে যা। কি চাও তোমরা? চাইতে না তোমার না, আর তোরা পারবি না রে জানোয়ার। আমি আমার সর্বশক্তি দিয়ে আমার বোনকে রক্ষা করবো। দাদা, দাদা, আমার ভীষণ ভয় করছে দাদা। ভয় কি রে বোন, ভয় কি? আমি তো আছি। এই দুটো জানোয়ারের কতটুকু সাধ্য যে তোর অঙ্গ স্পর্শ করে। খবরদার, এই ভদ্রলোকের কবজির চোর যে তোদের চেয়ে কোনো অংশে কম নয় তা ভালো করে চেনে জানে। দাদা, দাদা,
হয়েছে, সারা পৃথিবী জুড়ে নেমেছে ঘন আঁধার, আর সেই আঁধারের মাঝে নৃত্য করছে এই সমস্ত হিংস্র নিশাচরের দল। পাগল হয়ে গেছে। চল 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 এখান থেকে পালা 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 পালা। দাদা 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 লজ্জা তুই ঢেকে রাখিস নে, দাদা সমাজের বুকে মুঠো মুঠো করে ছড়িয়ে দে। আর আমি বলি এ হলো সভ্য সমাজের লজ্জা, তুই তোর চোখের জল আত্মা করে ছড়িয়ে দে। দাদা দাদা আমি এ অপমানে অবক্ষয় সমাজের অপমান, অলক্ষের কালি তুই সমাজের বুকে ছিটিয়ে দে। আমি চিৎকার করে বলি এই কলঙ্ক ওই পচা সমাজে। শান্তিপুরের বাড়িতে আমার একই ঘটনার পুনরাবৃত্তি। অমরাংশিক অত্যাচারে তন্ময় গাঙ্গুলির মস্তিষ্ক বিকৃতি, আর আমার হবু পুত্রবধূর পর অস্বাভাবিক অত্যাচার। কিন্তু কারা সেই জানোয়ার পাতালের অন্ধকারে লুকিয়ে থাকলেও আমার হাত থেকে তাদের রেহাই নেই। আমিও দিয়েছে তদন্ত করে বেটাকে আমি পাকড়াও করেছি। মিস্টার হালদার, এই যুধিষ্ঠির হালদার বেঁচে থাকতে এই শান্তিপুরের মাটিতে আপনার সম্মান এতটুকু নষ্ট হতে পারে না স্যার। তাও তো তন্ময় গাঙ্গুলির হাফ মার্ডারার আর তারপরে ইজ্জত হরণকারী বেটা কলির করলো কি আমি গ্রেফতার করেছি। কলির করলো? হ্যাঁ স্যার, বেটা একটা বেজন্মা কুমারীর সন্তান, কোনো এক নষ্টার চরিত্রের মেয়ে ওকে জন্ম দিয়ে ভেঙে পড়েছে। আর ও বেটা এখানে ওখানে মানুষে শেষে কিনা একটা ডাকাত হয়েছি, আজ খুন কাল ধর্ষণ এসব করেই চলেছি। এত স্পর্ধা সেই কলির কর্ণের সেকে ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির স্বরূপটা চেনে না? চিনলে কি যায় আছে স্যার, সে আপনাকে কেয়ারই করে না। বলে আমি ওই শান্তিপুরের বাচ্চা থেকে যা খুশি তাই করব, তবে আমার কাজে বাধা দিতে এলে সে ডিএসপি হোক আর এসপি হোক কোনো সারাকে আমি জ্যান্ত ফিরে যেতে দেবো না। এত স্পর্ধা সেই কলির কর্ণের সেকে ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির স্বরূপটা চেনে না? Yes, sir. Yes, sir. কলির কর্ণকে আপনার সামনে হাজির করেছি স্যার। এ কি তুমি? একই রসিকতা স্যার, অভাগা কর্ণকে নিয়ে কি রসিকতা স্যার। গ্রেফতার হওয়ার আগে আমি কারণটুকু জানতে পারলাম না। পারবে বাপধন, সব জানতে পারবে। ওই ডিএসপি স্যারের কুন্দনি যখন একবার পিঠে পড়বে তখন সব ভুরভুর ভুরভুর করে জানতে পারবে। খেলা খেলা Yes, sir. এটাকে লকআপে ভরে দে, কাল সকালে কোর্টে চালান করা হবে। কারণ আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়ে গেছে, অর্থাৎ ভুলবশত একজনের অপরাধ আরেকজনের উপর। কি যে বলেন স্যার, আজ প্রায় 16 বছর আমি এই লাইনে চাকরি করছি। অপরাধীর মুখ দেখলে তার মনের কথা আমি ভুরভুর ভুরভুর করে বলে দিতে পারি। তাছাড়া আমি নিজের চোখে দেখেছি এই কর্ণ তন্ময় গাঙ্গুলির মাথায় রড মেরে তাকে উন্মাদ করেছে। বললেন এই কর্ণ তন্ময় গাঙ্গুলির অন্ধবোনকে রেপ করেছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, কে তন্ময় গাঙ্গুলি আমি চিনি না, আর তার অন্ধ বোনকেও আমি স্যার কখনো চোখে দেখিনি। তবু পুলিশ সূত্র অনুযায়ী এই ঘটনার জন্য একমাত্র দায়ী তুমি আর সাক্ষী মিস্টার হালদার। মিথ্যে স্যার, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এই এই মিস্টার হালদার ঘুষকে আসল অপরাধীকে মুক্তি দিয়ে আমাকে স্যার বিনা দোষে অপরাধী সাজিয়েছে। কি বললি হারামজাদা? ইন্সপেক্টর স্যার, আমার হাত দুটো যদি খোলা থাকতো এর উপযুক্ত জবাব আমি এখনই দিয়ে দিতাম। স্যার আপনি এত স্পর্ধা তোমার রাস্কেল, তুমি কিনা পুলিশের উপর হাত তোলার স্পর্ধা দেখাও। আমার এড়িয়ে দাঁড়িয়ে মা বোনদের সম্মান হানি করতে হাত তুলো, তোমার হাত দুটো আমি ভেঙে দেবো রাস্কেল। আপনি আমায় ভুল বুঝলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ভুল তো বুঝলেন।
বুঝবেনই আপনারা সবাই যে একই জাতের পুলিশ। এই সমাজ থেকে অপরাধী নির্মূল করার পরিবর্তে সমাজে অপরাধী তৈরি করাই আপনাদের আসল উদ্দেশ্য। তাই তো নিরপরাধ গণ্ডকে অপরাধী সাজানোর জন্য আপনারা সবাই মিলে একটা নতুন নাটক সৃষ্টি করে চলেছেন। জঘন্য অপরাধের সে বেজন্মা কুমারী সন্তানের মুখে নীতি কথা মানায় না। মিথ্যে অপরাধের সাজা দিতে আমাকে গুলি করে মারুন, প্রয়োজন হলে আমাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেন, তবু আমি কোন রকম প্রতিবাদ করব না। কিন্তু যে আমার জন্মের কলঙ্ক নিয়ে পরিহাস করবে সে ভগবান হলেও কিন্তু আমি ক্ষমা করব না তাকে। আজ এক্ষুনি ওকে কোর্টে চালান করো। কোন অপরাধে ওকে অ্যারেস্ট করা হয়েছে? আজকে মা লক্ষ্মী তন্ময় গাঙ্গুলি কি পাগল আর তার বোন কি বলাৎকার করার অপরাধী? মিথ্যে কথা। পূজা তুই বাড়ি যা। বাবা তুমি কেমন করে এই কথা বিশ্বাস করলে? যে ভদ্রলোক একদিন তোমার মেয়ের সম্মান রক্ষা করেছিল, এই বুঝি তার প্রতিদান দিচ্ছ? ছেলে মানুষই করিস নে, তুই বাড়ি যা। হ্যাঁ যাবো, তবে তার আগে কর্ণকে আমি মুক্ত করে নিয়ে যাবো। তুই কি করলি? একটা অপরাধীকে তুই। না বাবা, কর্ণ কোনো অপরাধ করেনি, কর্ণ সম্পূর্ণ নিরপরাধ। কর্ণ যদি নিরপরাধ হয় তা কোর্টে প্রমাণিত হবে। আমাদের ডিউটি কর্ণকে কোর্টে হাজির করা। সেপাই ওকে নিয়ে যাও। যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকবেন। সামান্য নড়াচড়ার চেষ্টা করলে আমি একে গলা টিপে ফোন করবো। যদি নিজের ভালো চাও সারেন্ডার করো। আমার সামনে থেকে কখনোই তুমি পালিয়ে বাঁচতে পারবে না। চালান বলে সেইগুলি যদি আপনার মেয়ের বক্ষ ভোধ করে আমায় স্পর্শ করে আমি নিশ্চয়ই মৃত্যুর মুখে ধরা দেব। হ্যাঁ আমি আপনার কাছে মাত্র 3টে দিন সময় ভিক্ষে চেয়ে নিলাম ইন্সপেক্টর সাহেব। এই 3 দিনের মধ্যে যদি আমি আসল অপরাধীকে খুঁজে বের করে আপনাদের সামনে হাজির করতে না পারি তাহলে আমি কথা দিলাম স্যার আমি নিজে এসে ধরা দেব। এসো ব্যবসা, আমি নিরাপদ স্থানে পৌঁছানো না পর্যন্ত তোমার রেহাই নেই। এসো। ডিএসপি স্যারের মেয়েকে দিয়ে পালিয়ে গেছে। সরি স্যার। শিগগিরই ছুটে যাও, কর্ণ যেন কোনো প্রকারেও পালাতে না পারে। কেমন করে বাধা দিব স্যার? পূজা আমাকে ঢাল করে বেটা যেভাবে পালাচ্ছি তাতে গুলি চালাতেও ভয় করছি। মিস্টার হালদার, যেভাবেই হোক যেমন করে ওকে চাই, আমার চাই।